নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প নগ্ন ছবির আড়ালে। গল্পপাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো নগ্ন ছবির আড়ালে। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গভীর রাতে ঘুমটা ভাঙার পর বিছানা হাতিয়ে শ্রীকান্ত বুঝতে পারে তিতাস ওর পাশে নেই। মেয়েটা করছে কি এত রাতে? বেশ কয়েকদিন ধরে শ্রীকান্ত লক্ষ্য করেছে তিতাস বেশিরভাগ রাতেই ওর কাছে থাকে না। যদিও শ্রীকান্ত সেই কারণবশত কিছু জিজ্ঞাসা করতে পারে না। গত 6 মাস শ্রীকান্ত বিছানায় বসা। আইআইটিতে চাকরি করত। গাড়ি করে অফিস থেকে ফিরছিল, হঠাৎ অ্যাক্সিডেন্ট। তারপর থেকেই দুটো পা কাটা পড়েছে। হুইল চেয়ারে এখন তার দিন যায়। অনেক অফিসই আছে ঘরে বসে কাজ করাটা, মানে ওয়ার্ক ফ্রম হোম পছন্দ করে না। সুতরাং চাকরি চলে গিয়েছে। শ্রীকান্ত আর তিতাসের বিবাহিত জীবন মাত্র 3 বছর। প্রেম করে বিয়ে, সুতরাং একে অপরের আদ্যপান্ত জেনেই বিয়ে। কলেজ লাইফে ভালোবাসা, তারপর। যেহেতু শ্রীকান্ত অনেক টাকা চাকরি করত, তাই তিতাস কোনোদিন চাকরি করার কথা ভাবতে পারেনি। অথচ ভাগ্যের কিরকম পরিহাস, এখন গোটা বাড়ির দায়িত্ব তিতাসের ঘাড়ের ওপরে। শ্রীকান্ত জায়গায় চাকরিটা সে পেয়েছে। যদিও তার ডিগ্রি শ্রীকান্তর থেকে অনেকটাই কম, সেই কারণে নিচু পোস্টে একই অফিসে। তবুও কিছুটা তো হেল্প হয় বাড়িতে। শ্বশুর মশাই জীবিত, রিটায়ার্ড আর্মি অফিসার। শাশুড়ি মা হাউসওয়াইফ। কোনো কিছুতেই তিতাসের কোনো অসুবিধে নেই। কেবলমাত্র ভালোবাসার মানুষটাই এখন চিরতরে অক্ষম হয়ে গিয়েছে। গত 6 মাস কোনো মেলামেশা নেই ওদের মধ্যে। শ্রীকান্ত মাঝে মাঝে নিজেকে ভীষণ দোষী মনে করে। জলজ্যান্ত ফুটফুটে একটা তরুণীর জীবনটা নিজের হাতে নষ্ট করছে সে। অফারও দিয়েছিল শ্রীকান্ত তিতাসকে। বলেছিল, তোমার যদি কাউকে ভালো লাগে তুমি আমাকে ছেড়ে দিতে পারো, আমি তোমার জীবনে কাঁটা হয়ে থাকতে পারবো না। তোমাকে আমি কোনো রকম ভাবেই ভালোবাসতে পারি না। আমার নিজেকে বড্ড অপরাধী মনে হয়। তিতাস কান্না করে ফেলেছিল। বলেছিল, আমাকে তুমি অমন মেয়ে মনে করো নাকি? তুমি আমার কাছে থাকো, এটি আমার কাছে অনেক। কথাটা শুনে বেশ ভালোই লাগে শ্রীকান্তর, কিন্তু আদৌ কি মন থেকে বলে তিতাস? বেশ কদিন ধরে রাতেই শ্রীকান্ত ঘুমিয়ে পড়ার পরই তিতাস ওর পাশ থেকে উঠে যায়। শ্রীকান্ত একটু একটু শুনতে পায় ব্যালকনির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলে। হ্যাঁ, আজকেও বলছে। তবে ভালোই যদি বাসবে, শ্রীকান্তকে যদি ছেড়েই দেবে, তাহলে সামনাসামনি বললেই তো হয়। শ্রীকান্ত ওকে ডিভোর্স দেওয়ার জন্য রেডি। এমনকি ওর খোলপোষের দায়িত্বটা পর্যন্ত, যতটুকু জমানো কিছু অর্থ আছে সবটাই সে দিতে চায় তিতাসকে। তিতাসের কিন্তু চাওয়া পাওয়া বলতে তেমন কিছুই নেই, সবই ওর আছে। কিছু কিছু মেয়ে হয় না প্রচন্ড লোভী, তিতাস তাদের মধ্যে পড়ে না। আজকে শ্রীকান্ত সিদ্ধান্ত নিয়েছে, আস্তে আস্তে নিজের শরীরটাকে যদি হুইল চেয়ারটায় বসাতে পারে, তাহলে দরজাটা খুলে সে গিয়ে দেখবে। হুইল চেয়ারটা অটোমেটিক রিমোট সিস্টেম। ওর সুবিধার্থে সিঁড়িগুলোও ঠিক সেইভাবেই করা হয়েছে। বাড়ির একমাত্র সন্তান, অথচ এইরকম প্রতিবন্ধী। প্রথম দিকে তো কর্নেল, মানে রিটায়ার্ড আর্মি অফিসার আশুতোষবাবু খুব দুঃখ পেয়েছিলেন।
হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল প্রথম চান্সে। অনেক কষ্টে বাঁচুয়া, ওনার জীবনটা চলে গেলে তো এই পরিবারটা পথে বসবে। এখনো কথা বলছে তিতাস কার সাথে, অস্পষ্ট অস্পষ্ট শুনতে পাচ্ছে শ্রীকান্ত। কি বেশ একটা বলছে, বারবার না না করছে, আবার চুপ, আবার না। এ কি, তিতাস কি কান্না করছে নাকি? গলার ভয়েসটা কেমন ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দের মতো শোনাচ্ছে। রোজ রাতে সে ভিডিও কলে কথা বলে। কারণ বারান্দাটা বেশ আলোকিত হয়ে থাকে। বাবা মা নিচের তলায় ঘুমোয়। শুনতে পাওয়ার মতো কোনো রকম অবস্থাই নেই। আস্তে আস্তে নিজের শরীরটাকে হুইল চেয়ারের ওপরে বসায় শ্রীকান্ত। ঘরে আলো জ্বলছে না, একেবারে স্তব্ধ নীরবতা। দরজাটা একটু ফাঁক করে খোলাই রয়েছে, সুতরাং শ্রীকান্তর যেতে সুবিধাই হলো। চেয়ারটাকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আস্তে আস্তে সে ডাইনে বায়ে করতে পারে। সামনের দিকে এগিয়ে যেতে সে বুঝতে পারল তিতাস রয়েছে পেছন দিকে, অর্থাৎ দক্ষিণ দিকের দেওয়ালের কাছে, যেখানে ওদের খোলা বারান্দাটা বেশ লম্বালম্বি চলে গিয়েছে। বাড়িটার দ্বিতলে মাঝখানে 3টে ঘর, আর পুরো পাশটাই বারান্দা দিয়ে ঘেরা। মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবটাই পুরো খোলা বারান্দার মধ্যে। মাঝখানে ঘর 3টে, বেশ অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে করা। চারিদিকে রয়েছে ফুলের বাগান, আম জাম কাঁঠালের বন। এই বাড়িটা শ্রীকান্তর দাদু বাড়ি। শ্রীকান্তর মা এই বাড়ির একমাত্র মেয়ে ছিলেন। ওর দাদু দিদার মৃত্যুর পর এইখানেই আশুতোষ, মানে রিটায়ার্ড কর্নেল অফিসার, বাড়ি করেছেন। না না, ওনার বাড়ি নেই তা নয়, আছে, তবে এইখানকার পরিবেশটা ওনার বড্ড বেশি পছন্দের। তার উপরে শ্বশুর শাশুড়ি না থাকার দরুন সম্পত্তি সবটাই পেয়েছে আশালতা, মানে শ্রীকান্তর মা। আস্তে আস্তে হুইল চেয়ারটা এগিয়ে দক্ষিণের দিকে যাচ্ছে শ্রীকান্ত। ভয়ে বুকটা ঢিপঢিপ করছে। কি জানি কি শুনতে পাবে, কি জানি কিরকম দৃশ্য দেখতে পাবে। হয়তো এতদিন বউটাকে কাছে পায় না বলে ভিডিও কলের মাধ্যমেই সে ওরাল সেক্সের চ্যাটিং করে না তো, করতে কতক্ষণ। আবার হতেও পারে এখন অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি কিনে নিয়ে এসেছে, যার জন্য মানুষের সাহায্য লাগে না। একা একাই মেয়েরা কত রকম চিন্তা ভাবনা মাথায় আসছে। তবে সবার আগে কিন্তু ওই খারাপ চিন্তাটাই আসে। তিতাস ওকে এত ভালোবাসে, ওকে ছাড়া কোথাও যেতে চায় না। এমনকি অফিসের কোনো পার্টি হলেও নিজে পার্সোনালি গাড়ি চালিয়ে নিয়ে যায় শ্রীকান্তকে। স্বামী হুইল চেয়ারে বসা থাকতেও কোনো আপত্তি হয় না ওর। নিজের সাজসজ্জা ঠিক রাখে, কারণ শ্রীকান্ত চায় তিতাস সবসময় সেজে গুজে থাকুক, না হলে ওর ঠিক ভালো লাগে না। প্রথম প্রথম চোখের জল ফেলেছিল খুব, কিন্তু শ্রীকান্তকে বাঁচিয়ে রাখার জন্যে এখন সে বদ্ধপরিকর। মাঝে শ্রীকান্ত দুইবার ঘুমের ওষুধ খেয়েছে। হীনমন্যতায় ভোগে সে প্রচন্ড পরিমাণে। যত এগোচ্ছে তত বেশি বুকের ধুকপুকানি বাড়ছে। এদিকে স্তব্ধ নীরবতা, ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে কুকুরের চিৎকার পরিবেশটাকে কেমন ভৌতিক করে তুলেছে। খানিকটা এগোলেই হ্যাঁ, তিতাসকে স্পষ্ট দেখা যাবে। হয়তো তিতাস কান্না করছে না? সাদা রঙের নাইটি পরা, হাতে মোবাইল, স্ক্রিনে আলো জ্বলছে, এবং সেই আলোতেই পান পাতার মতো ফর্সা মুখটা, কপালে বেয়ে আসা চুলগুলো থেকে টপটপ করে ঘাম, হাতে শাঁকা পলা চুড়িটা, হাত দুটো কেমন যেন কাঁপছে। হ্যাঁ, পাটাও থরথর করে কাঁপছে বোধহয়। হালকা বাল্বের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তিতাস কতটা অসহায় হয়ে দাঁড়িয়ে। শ্রীকান্ত ভাবল আচমকা কিছু জিজ্ঞেস করলে তিতাস যদি ভয় পেয়ে যায়, তাই সে ধীরে ধীরে ওর দিকে এগোতে থাকলো, এবং যত এগোচ্ছে তত শুনতে পাচ্ছে সেই ব্যক্তির গলার শব্দ। কেমন একটা ঘ্যার ঘ্যারে আওয়াজ। মনে হচ্ছে এই শব্দটা যেন এক পৃথিবীর অপর প্রান্ত থেকে আসছে। সেই ব্যক্তি বলছে, কিছু চাই না, শুধু তোমায় চাই, জাস্ট একটা রাতের জন্য। আমার কৌতূহল কাটেনি, তাই আমার লাইফটা এভাবে নষ্ট করো না। দেখো, যা হয়েছে হয়েছে। কে জানতো তুমি যে এইভাবে এখন আমাকে ব্ল্যাকমেল করবে? ব্ল্যাকমেল করছি না সোনা, পারলে এসো,
না পারলে নগদ 1 কোটি টাকা। আমার কিচ্ছু করতে পারবে না। আমি জানি তোমার শ্বশুর একজন রিটায়ার্ড আর্মি অফিসার, কর্নেল ছিলেন। তুমিও কিছু করতে পারবে না, আমার হাত অনেক দূর। ভালো করেই বুঝতে পারল শ্রীকান্ত, নিশ্চয়ই কোনো ব্ল্যাকমেলারের পাল্লায় পড়েছে ও। কিন্তু তিতাসকে কে ব্ল্যাকমেল করবে? কলেজ লাইফ থেকে বন্ধু বলতে একমাত্র শ্রীকান্ত। হ্যাঁ, আরো কয়েকজন ছিল, তবে প্রত্যেকেই যুগালে যুগালে। তিতাসকে ভালো লাগতো সবারই, কিন্তু ইট পেতে রেখেছিল একমাত্র শ্রীকান্তই। তাই বন্ধুরা আর কেউ তিতাসের দিকে পা বাড়ায়নি। বিয়েতে সবাই আনন্দ করতে এসেছিল, একজনও বাদ যায়নি। হ্যাঁ, যদি শত্রুপক্ষ কেউ থাকতো তাহলে বুকে পাথর রেখে হয়তো আসতে পারতো না, কিন্তু তিতাসের ক্ষেত্রে তো তা নয়। এছাড়া ওর পাড়ায় গিয়েও খোঁজ খবর নিয়েছিল একদিন শ্রীকান্ত, অন্যায়ভাবে। করাটা উচিত ছিল না। পাড়ার লোকে বলেছিল ওর মতো নাকি মেয়েই হয় না। তাহলে ওরও একটা অস্পষ্ট অতীত আছে। ভাবতেই হাত থেকে রিমোটটা পড়ে যায় শ্রীকান্তর। আর ঠিক তখনই তিতাস তাকায় ওর দিকে। অন্ধকারে চার পেয়ে একটি পশুর মতো লাগছে ওকে। মোবাইলটাও কেমন যেন ধপ করে নিভে যায়। কে? তুমি এখানে কি করছো? তুমি তুমি উঠে পড়েছো? হ্যাঁ, একটু টয়লেটে যাবো ভাবছিলাম, তুমি ছিলে না তাই। এনি প্রবলেম? না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কারোর সাথে কথা বলছিলে? হ্যাঁ, ওই অফিস থেকে ফোন করেছিল। ও ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমাকে টয়লেটে দিয়ে আসছি। ফোনটাকে হাতের মধ্যে নিয়ে আরেক হাতে হুইল চেয়ারটাকে ঠেলে তিতাস ঘরে ঢুকতে থাকে। শ্রীকান্ত বলে, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? আমায় কিন্তু বলতে পারো। দেখো আমি। আরে না না, তুমি ওষুধ খেয়েছো, রাতে ঘুমের বড়ি খেয়ে ঘুমাও। তুমি শুধু শুধু কেন উঠে আসতে গেলে? আমায় ডাকলেই তো আমি তোমাকে টয়লেটে নিয়ে যেতাম। আমি কি তোমার উপরে বোঝা? বারবার এমন কথা কেন বলো শ্রীকান্ত? রোজ রোজ আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি। অনেক হয়েছে, আর নয়। তিতাস একটু অধৈর্য বোধ করে। শ্রীকান্ত চুপ হয়ে যায়। তাই তো, মানুষটা একেই নিতে চলাফেরা করতে পারে না। তিতাসের ওপরে কত বড় ভার, সংসারের দায় দায়িত্ব সব করে মেয়েটা এক হাতে। তার উপরে ওর মুখ থেকে প্রতিনিয়ত ভালোবাসি ভালোবাসি শব্দটা শোনাটাও বোধহয় একটা একটা যাকে বলে অযাচিত আবদার। ঘরে আনার পরে লাইটটা অন করে তিতাস। মোবাইলটা রেখে বলে, চলো তোমাকে টয়লেটে দিয়ে আসি। বাথরুম থেকে বেরিয়ে শ্রীকান্ত যখন বিছানায় উঠতে যাবে তখন তিতাস বলে, আমি টয়লেট থেকে আসছি, তারপরে তোমাকে উঠিয়ে দিচ্ছি। না না, তারা দরকার হবে না, আমি একাই পারবো। কথাটা বলতে গিয়েও থেমে গেল তিতাস। বলল, ঠিক আছে তাহলে তুমি যাও। এই ফাঁকে ওর ফোনটা একটু চেক করতে হবে। টয়লেটের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করার শব্দ শোনার সঙ্গে সঙ্গেই তিতাস এগিয়ে যায়। খুব কাছাকাছি, এই 7-10 দূরের মধ্যেই মোবাইলটা রাখা একটা ওয়ার্ড্রয়ের ওপরে। বসা অবস্থায় অনায়াসেই হাত পাওয়া যায়। সেখানে বসে ওয়ার্ড্রয়ের ওপর হাত দিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখল, লক করা। ডেসে লক নয়, ফিঙ্গারপ্রিন্টের লক। তিতাস তো এরকম ছিল না। ওদের মধ্যে তো কোনোদিন কোনো লুকোচুরি ছিল না। একে অপরকে খুব বিশ্বাস করত। তবে আজ হঠাৎ মোবাইলে ফিঙ্গার লক। ব্যাপারটায় ভেঙে পড়ে শ্রীকান্ত। ও স্পষ্ট অনুমান করে নেয় মেয়েটা নির্ঘাত কোনো ছেলের পাল্লায় পড়েছে এবং তার সাথে শারীরিকভাবে যুক্ত হয়েছে। সেই রকম কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার ভয় দেখাচ্ছে সে, না হলেই নগদ টাকা। কিন্তু তিতাস তো এই কথাটা ওকে বলতে পারে। হ্যাঁ, হতেই পারে। বিয়ের পরে মানুষের শরীরের চাহিদাটা বৃদ্ধি পায়, বিয়ের আগে একরকম। গত 6 মাস ওরা স্বামী স্ত্রী হলেও যেন ভাই বোনের মতো। তাই এটা খুব স্বাভাবিক এবং ন্যাচারাল। এটা তো চেয়েছিল শ্রীকান্ত, ও নিজে পারে না, তাই অ্যাপয়েন্টমেন্ট করাতে চেয়েছিল কোনো ভালো প্লে বয়ের সঙ্গে, ভালো জিগোলোর সাথে। কিন্তু তখন তিতাস কান্নাকাটি করে বারণ করে দিয়েছিল। তাহলে এখন? তাহলে কি তিতাসের নিজের কোনো পছন্দের কেউ রয়েছে এইসব বেড শেয়ার করার মতো? কথাটা বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়।
ভাবতে গিয়েই শ্রীকান্তর চোখ দিয়ে গড়গড় করে জল গড়িয়ে আসে। ওর এত ভালোবাসার স্ত্রী, যাকে ছুঁলেই যার গায়ের ফর্সা রংটা লাল হয়ে যায়, টকটকে আপেলের মতো গড়ন, যার দেহ সৌন্দর্যের উপমা রন্ধ্রে রন্ধ্রে করা যায়, সেই স্ত্রী টকটকে সিঁদুর পরে লাল টুকটুকে বেনারসিতে সিঁদুর দানের পর যার রূপ ও লাবণ্য 100 গুণ বৃদ্ধি পেয়েছিল, বৌভাতের দিন একটা কালচে তুতে কালারের শাড়ি পরে যাকে আরো বেশি ভালো লাগছিল, এবং সেই দিন রাতেই ফুল দিয়ে সাজানো বিছানায় ফুলের পরা মুকুট, মালা আর একটা ছোট্ট ছোট্ট কুচো কুচো ফুলের শাড়িতে যার সৌন্দর্যের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছিল না শ্রীকান্ত, সেই তিতাস এতটা বেইমানি করলো। মনকে বুঝ দিতে গিয়ে শ্রীকান্ত আবার ভাবে, না না, বেইমানি কোথায়, ও তো আমারই থাকবে। হ্যাঁ, মানুষের রিপুর কামের তাড়নায় হয়তো। দরজাটা খুলে তিতাস বেরিয়ে আসে। এ কি, তুমি ওয়ার্ড্রোর সামনে কি করছো? ভাগ্যিস মোবাইলটা আগেই রেখে দিয়েছিল শ্রীকান্ত, না হলে তো বিপদ হয়ে যেত। তুমি ওঠো। ঘাড় ধরে ওকে বিছানায় তুলে দেয়। অনেকটাই পাটা কাটা পড়েছে শ্রীকান্তর, প্রায় হাঁটু পর্যন্ত। মাঝে মধ্যে সে একা একা বিছানায় উঠতে পারে, নামতে গেলে একটু কষ্ট হয়, তবে এখন তো একাই চলা শিখতে হবে। কোন দিন তিতাস পাখি ফুরুত করে পালিয়ে যাবে, তখন। তোমার কিছু হয়েছে? অফিসে কোনো প্রবলেম? আরে না না, মাথাটা খুব যন্ত্রণা করছে, তাই আমি টিপে দেবো। না না, ঠিক আছে, টিপতে হবে না, ঘুমিয়ে পড়ো বলে লাইটটা অফ করে দেয় তিতাস এবং পাশ ফিরে শুয়ে পড়ে। কদিন আগেও শুয়ে পড়ার পর শ্রীকান্তর বুকের ওপরে মাথা রেখে সে ঘুমোতো। শ্রীকান্ত টপ টপ করে চোখ দিয়ে জল ফেলতো আর কান্না করত, ভালোবাসতে পারে না বলে। তখন ওকেই কপালে আলতো একটা স্নেহের চুম্বন দিয়ে শান্ত করাতে হতো শ্রীকান্তকে। কিন্তু এখন এসব প্রায় হয়ই না। ভুলেই গিয়েছে তিতাস, হয়তো কাজের চাপে। কিন্তু না, কাজের চাপ তো নয়, সে মজেছে অন্য কোনো পিড়িতে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তিতাস দেখে শ্রীকান্ত পাশে নেই। এমন মাঝে মধ্যে হয়েছে, নিজেই হয়তো টয়লেটে গিয়ে তারপরে নিচে চলে গিয়েছে। ওর যাতায়াতের জন্য সিঁড়িতে এমন একটা বন্দোবস্ত করে দিয়েছেন শ্বশুরমশাই। সিঁড়িগুলো এখন প্রায় ঢালু মতো, যেগুলোতে ঠেলে মোটরসাইকেল বা সাইকেল অনায়াসে ওপরে তোলা যায়, স্লোলি, এবং ছোট ছোট কিছু স্টোন দিয়ে করা, যাতে চাকা পিছলে না পড়ে। নিচ থেকে বোধহয় শাশুড়ি মায়ের কণ্ঠস্বর ভেসে আসছে। উনি প্রতিদিন সকালবেলা ঘন্টা বাজিয়ে হরিনাম সংকীর্তন করে সকলকে জাগান, হাততালি দিয়ে আগে গোপালকে জাগিয়ে নেন। তিতাস আর দেরি করে না। আজকে আবার অফিস যেতে হবে, কত কাজ, বসের সাথে একটা মিটিংও আছে, আর মাঝে আছে ওই ব্ল্যাকমেইলারটা। কি করে বলবে তিতাস শ্রীকান্তকে? ওর জীবনের একটা গূঢ় কালো অন্ধকারময় জগৎ আছে। হ্যাঁ, হতে পারে সেখানে তীব্র যৌনতা নেই, তীব্র কাম আকাঙ্ক্ষা নেই, তবেও কি করে যেন জড়িয়ে গেছে তিতাস সেই নোংরা লোকটার সাথে। না, এসব এখন বলার সময় হয়নি। দেখি না কত দূর কি করতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছাড়বে বলেছে ভিডিও, ছাড়ুক, তারপর ঠিক সাইবারে খবর দিয়ে। ভাবতে গিয়ে আবার তিতাসের ভয় লাগে। শ্রীকান্ত যদি ওকে ভুল বোঝে, যদি ওকে ডিভোর্স দিয়ে দেয়। বাড়িতে মা, বাবা আর অসহায় বোনটা, এইখানে ইনকামের কিছুটা টাকা সে বাপের বাড়িতে দিয়ে আসে। আগে যখন শ্রীকান্ত চাকরি করত, তখনও একটা মোটা অঙ্কের টাকা তিতাস পাঠাতো তার বাপের বাড়ি। শ্বশুর শাশুড়ি জানতো না, এখন জানে, যদিও কিছু বলে না, কারণ তিতাস গরিব ঘরের মেয়ে, সেটা জেনেই ওনারা ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন। ভালোবাসার বিয়ে ছিল তো, তাই কারো আর না করার ক্ষমতা ছিল না। তার উপরে তিতাসের রয়েছে অপার্থিব সৌন্দর্য, রূপের ঢালি এবং অসম্ভব ভালো ব্যবহার। এ কি, চলে এসেছো বৌমা, বসো,
বাবু তো আজকে কোন সকালে চলে এসেছে। সকালবেলায় ওর বাবার সাথে বাজারে গিয়েছিল তোমার পছন্দ মতো ইলিশ আনতে। ইলিশ? কিন্তু মা, ইলিশের তো এখন অনেক দাম। এখন এই মন্দার বাজারে এত টাকা খরচ করে কি হবে? যেটা বলছি সেটা করো। কি গো, হয়েছে? আরে বাবা, হয়েছে হয়েছে, বসো বৌমা। তিতাস বসার সঙ্গে সঙ্গেই ওর প্লেটের সামনে কাঁচের প্লেটটাকে সরিয়ে দিয়ে কাঁসার উঁচু থালায় ভাত, পোলাও, ইলিশ ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, মাছের মাথার ডাল, সর্ষে ইলিশ, বেগুন ইলিশের ঝোল, আর মিষ্টি দই, চাটনি, বড় রাজভোগ এবং এক বাটি গুড়ের পায়েস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। শোনার সাথে সাথেই তিতাসের চোখ বেয়ে জল গড়িয়ে আসে। আজকে ওর জন্মদিন, ওর মনেই ছিল না। শ্রীকান্ত, শাশুড়িমা এবং শ্বশুরমশাই সবাই করতালি দিয়ে ওর জন্মদিন উইশ করলেন। এত সকাল সকাল? হ্যাঁ, আমি বললাম, বৌমা সেই রাত্রেবেলা ফেরে, আর এখন তো অফিস কাছারি ছুটি নেওয়ার কথা বললেই বৌমা রেগে খ্যাক খ্যাক করে। সুতরাং সাত সকালে উঠে সবাই মিলে কাজগুলো করব। খেয়ে দেখো কেমন হয়েছে, আস্তে করে বলল শ্রীকান্ত। শাশুড়িমা একটা গিফট লুকিয়ে রেখেছিলেন হাতের পেছনে। কই গো, তুমি দাও। না না, ও খোকা দিক। মা, তুমি দাও না। শাশুড়িমা ওর হাতে পরিয়ে দিলেন দুটো মোটা মোটা সোনার কঙ্কন। হে কি মা, এগুলো তো তোমার খুব প্রিয়। আজ থেকে তোর। আমার আর প্রিয় বলতে কি, তোরা ভালো থাক, দু চোখ ভরে দেখি, হেতে আমার শান্তি। তিতাসের চোখে আবার জল চলে আসে। শ্বশুর মশাই বললেন, তা রবিবার দিন না হয় বাইরে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করা যাবে? বাবা, এখন টাকা পয়সার অনেক দরকার। তোমার ছেলের পা দুটো যদি কোনো রকমে, আমি যোগাযোগ করেছি হাসপাতালে, বলেছেন এমন কেউ যে অর্গান দান করবে, তার শরীর থেকে যদি। ওসব কথা পরে হবে, খন আগে খাওয়াটা খাও তো। কিন্তু এত সকালে তো এত কিছু খেতে পারবো না। তা বললে তো আজকে আমি শুনবো না। আজকে সব দিয়ে একটু একটু করে খাও। তিতাস খাবে কি? ওর চোখ থেকে তো জল পড়ছে। আর অন্যদিকে বসে শ্রীকান্ত ভাবছে, খাও, খেয়ে নাও। তুমি আমার সাথে চরম বিশ্বাসঘাতকতা করলে শেষ পর্যন্ত তিতাস। আমার ভালোবাসার এই পরিণতি। আবার ভাবছে, না, তুমি তোমার রাস্তায় হয়তো ঠিকই আছো, আমি বোধহয় তোমাকে ভুল সন্দেহ করছি। তোমার জন্য কিছু আনতে পারলাম না তিতাস, বলল শ্রীকান্ত। শ্রীকান্তর দিকে তাকিয়ে রয়েছে তিতাস, তবে চোখে চোখ রাখতে পারছে না। একটা গোপন রহস্য ওর চোখে মুখে জড়িয়ে রয়েছে। শ্রীকান্ত এই চোখ দুটোকে চেনে না। হে যে অন্যরকমের তিতাস। বুকের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু মুখে কিছু স্বীকার করছে না মেয়েটা। শ্রীকান্ত ওর মন বুঝতে পারে, ওর চোখ পড়তে পারে। খাওয়া দাওয়া সেরে তিতাস যখন ঘরে এলো, তখন শ্রীকান্ত ওকে বলল, আলমারিটা খোলো। কেন? খোলো না। আলমারি খোলার সঙ্গে সঙ্গেই একটা সুন্দর শাড়ি বের করে দিল শ্রীকান্ত। নতুন দিতে পারলাম না, তাই পুরনো এই নীল পাড়ের শাড়িটা পরে যাও, তোমায় খুব ভালো লাগে। কিন্তু শাড়ি পরে তো আমার যাতায়াতে খুব অসুবিধে হয়, জানি। আমার মন রাখার জন্য আজকে একটু পরো, তোমার জন্মদিন। আর বাবা বলছিলেন একটা কেক কিনে পাঠিয়ে দেবেন। অফিসের সকল স্টাফকে খাইও, অন্তত বস তো জানবে যে তোমার আজকে জন্মদিন। তোমরা যে কি পাগলামো করছো, আমি কি বাচ্চা যে এসব কিছু করতে হবে? এত কিছু করার দরকার নেই। বাচ্চা নয় বলেই তো করার দরকার। বাচ্চাদের মন সরল হয় তিতাস, বড়দের মনই হাজার পেঁচে জড়ানো থাকে। তিতাস হ্যাঁ না কিছু বলতে পারল না, তাকিয়ে রইল কেবলমাত্র শ্রীকান্তর মুখের দিকে। হ্যাঁ, ওর পছন্দ করা শাড়িটা পরে অফিসে যাওয়ার আগেই শ্বশুরমশাই গাড়িতে বসিয়েই কেকের দোকান থেকে বড় একটা কেক কিনে দিলেন জোর করে। আর অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে সকলে মিলে কংগ্রাচুলেট করলো ওকে। অফিসে কাজের ফাঁকে ফাঁকেও বেশ কয়েকবার ফোন করে শ্রীকান্ত, কিন্তু আজকে আর ফোন করলো না। ব্ল্যাকমেইলারটা ফোন করেছিল দুপুরের দিকে, সেও বার্থডে উইশ করেছে। বলেছে মাত্র 48 ঘন্টার মধ্যে যদি তিতাস ওর সঙ্গে শুতে রাজি না হয়, তাহলে 1 কোটি টাকা দিতে হবে।
তিতাস এইবার ভয় পাচ্ছে। এত শিগগিরই পুলিশকে খবর দেওয়ার কথাটাও যেন মাথা থেকে উড়ে যাচ্ছে। আসলে বদনাম এই জিনিসটা মেয়েদের মজ্জাগত, ওরা খুব ভয় পায় সব কিছুতে। প্রেম করলে বদনাম, প্রেম করতে গিয়ে ধরা পড়ে গেলে বদনাম, যার সঙ্গে প্রেম করলো তার সঙ্গে বিয়ে না হলে বদনাম। সেই ক্ষেত্রে তো বিয়েটা মামার বাড়ি, মাসির বাড়ি নয় পিসের বাড়ি, এমন নির্জন জায়গায় গিয়ে দিতে হয় যেখানে এলাকার লোক ওকে চেনেই না, অথচ ছেলেটার কোনো বদনাম হয় না। আরো আছে অনেক অনেক রকমের বদনাম। মা হতে না পারার বদনাম, ভালো বৌমা না হতে পারার বদনাম, ভালো স্ত্রী না হওয়ার বদনাম। না, তিতাস আর ভাবতে পারছে না। ভয়ে ভয়ে ব্ল্যাকমেলারটার ফোনটা রিসিভ করে। এ সুন্দরী, শাড়িতে কিন্তু ভালোই লাগছে। বরই বুঝি দিল। পুরনো হলেও কথায় বলে না, পুরনো চাল ভাতে বাড়ে। দিন দিন তোমার দৈহিক সৌন্দর্য আমাকে আরো বেশি কামনাতৃপ্ত করে তুলছে। শাট আপ, শাট আপ ইউ রাস্কেল। আমায় খিস্তে দিয়ে কি হবে? আমি তো তোমায় একটু ছুঁয়ে দেখতে চাই। সেই কোন ছোট্টবেলায় তোমায় দেখেছি, তখনও তুমি ছোট ছোটই ছিলে। বুঝতে পারছো তো? শর্ট প্যান্ট পরতে, গেঞ্জি পরতে, অথচ স্যান্ডো গেঞ্জির ভেতরে তোমার ছোট্ট ছোট্ট। এখন তো বেশ বড় সড়ো। আমি দেখতে চাই। তুমি যদি আমায় না দেখাও তাহলে আমাকে 1 কোটি টাকা তোমায় দিতে হবে। মাত্র 48 ঘন্টা সময় আছে তোমার কাছে। না হলে তো বুঝতেই পারছো এখন যুগটা অন্যরকম। যে কোনো মানুষকে ফাঁসানোটা খুব সহজ ব্যাপার। সহজ ব্যাপার ঠিকই, তবে ফেঁসে গেলে, আমি কোনো মতে ফেঁসে গেলে তোমাকে কিন্তু ফাঁসিয়ে ছাড়বো জানোয়ার। তুমি যেই হও আমি ঠিক ঠিক খুঁজে বার করব। কিচ্ছু করতে পারবে না। কি করবে? কান্নাকাটি করবে, আমায় নিয়ে কোর্টে উঠবে। উলঙ্গ তো তোমায় হতে হবে সেখানে। কোথায় ছুঁয়েছি, কি করেছি, ইন্টু কেমন করে, সবাই রসিয়ে রসিয়ে মজা পাবে। আমি সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে পারছি না। পারছো না যখন, তাহলে আজকে ঠিক বিকেল 5টায় তোমার অফিসের সামনেই গাড়িটা ওয়েট করবে। সাদা রঙের একটা অ্যাম্বাসেডর। চুপচাপ উঠে পড়ো। ঠিক 8টার সময় তোমাকে তোমার বাড়ির সামনে ছেড়ে দেবো, প্রমিস। জাস্ট জাস্ট কয়েকটা ঘন্টা আমার সাথে, জাস্ট কয়েকটা ভিডিও চিপ করবো তোমার, সেগুলো বিদেশে পাঠিয়ে তোমার কাছ থেকে না পাওয়া 1 কোটি টাকা আমি আদায় করব। ইউ চিট, ইউ লায়ার। আমি আবার কি করলাম? তোমার নগ্ন ভিডিও তুমি ছাড়তে দেবে না, তুমি আমাকে 1 কোটি টাকাও দেবে না, তুমি আমার কাছেও আসবে না। আরে আমি তো জাত ভিখারি, আমি খাবো কোত্থেকে? তুমি হলে আমার খাবারের রসদ। বুঝলে রানী? কিছু না, অনেকগুলো অপশন দিয়েছি, একটাও শোনোনি। সুতরাং আজকে করো, চলে এসো। তাছাড়া তোমার জন্মদিন আছে তো, তোমার জন্য স্পেশাল গিফট কিনে রেখেছি। লাল টকটকে একটা প্যান্টি। আর কানে হাত দিয়ে বসে পড়ে তিতাস। ওর সামনে থাকা মেয়েটি কাজল, ওর কলিগ। এতক্ষণ তিতাস বারান্দায় বসে বসে কথা বলছিল। এই সময় লাঞ্চ আওয়ার চলছে। কাজলের সাথে বসে লাঞ্চ খাওয়া ওর অভ্যেস। কাজল আজকে স্পেশালি ওর জন্যে বাড়ি থেকে হাক্কা নুডলস বানিয়ে নিয়ে এসেছে, তিতাসের পছন্দের খাবার। কিরে, কান্না করছিস যে? কাজলকে দেখে চোখের জলটা মুছে তিতাস বলে, আমি খুব প্রবলেমে পড়েছি কাজল, ভীষণ প্রবলেম। প্লিজ আমাকে হেল্প করবি? কাজলকে সম্পূর্ণ কথাটা খুলে বলে তিতাস। আজ থেকে বেশ কয়েক বছর আগে মাসির মেয়ের বিয়ে উপলক্ষে গিয়েছিল তিতাস আন্দুলিয়াতে। তখন তিতাস ক্লাস 7-8-এ পড়ে। ছোট, হ্যাঁ, শারীরিক দিক থেকেও ছোট। পিরিয়ড হয়েছিল এই ক্লাস 10-এ মাধ্যমিকের সময়। তা ব্যাপারটার মদ্দা কথা হলো এই, ওই সময় ওর আলাপ হয়েছিল শুভর সাথে। পাড়ার ছেলে শুভদা, ভীষণ সুন্দর একটা ছেলে। মাসির মেয়ের বিয়ে উপলক্ষে এসেছে সেও, তবে নিমন্ত্রিতদের মধ্যে নয়। কিন্তু পাড়ার ছেলেরা কাজকর্ম করে এই বিয়েটাকে পার করবে, সেই হিসাবে প্রথম দিন থেকে অষ্টমঙ্গলার দিন পর্যন্ত ছিল ছেলেটি। তিতাসের রক্তের সম্পর্কের মাসি, তাই যেতে তো হবেই। খুঁড়তুতো হোক, তবুও কিছুটা সম্পর্ক তো রয়েছেই।
আশা এবং অঞ্জলি দুই বোন, মানে কাকা জ্যাঠা এরকম সম্পর্কের। অনেকদিন পরে মাসির বাড়িতে এসে বেজায় মন খুশি হয়েছিল তিতাসের। পড়াশোনাটা অনেক দিনের জন্য বন্ধ, বিয়ে উপলক্ষে এখন ফুল মস্তি। ছোটবেলা থেকেই তিতাস একাচোরা, কারণ বাড়িতে বাবা মার কাছে অত্যাধিক ভালোবাসা পেয়েছে। ছোট একটা বোন হয়েছে, তবে সে নিতান্তই শিশু। ধীরে ধীরে না ওটা হলে কি হবে। তিতাসের মনে এখন হালকা হালকা যৌবন, হালকা হালকা বালিকা সুলভ আচরণ। সেই বিয়েতে গিয়ে নতুন নতুন ছেলেদের মুখগুলোকে দেখে মনটা ভীষণ রোমাঞ্চিত হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে তিতাসের এখন শাড়ি পরতেও ইচ্ছে করে সরস্বতী পুজোয়। মায়ের ধমকানি খেয়ে পড়া হয় না, তবে মাসির মেয়ের বিয়ে উপলক্ষে শাড়ি সে কিনেছে বাবার কাছে আদায় করে। ছোট বোনটা নেহাত ছোট, তাই তাকে আর শাড়ি পরার মতো জোর করা যায় না। সেই দিনই, মানে বিয়ের দিন, শাড়ি পরে তিতাস বেশ সুন্দর করে সেজেছে। তার ছোট্ট ছোট্ট বক্ষ কুড়ি দুটো ব্রেসিয়ারের আবরণে ঢাকতে হয় না, ব্লাউজেই যথেষ্ট। সেটা অন্তর্বাস পরার মতো অবস্থায় হয়নি, তবুও গা গতরে একটু মোটাসোটা হওয়ায় বেশ ভার ভারতি লাগছিল তিতাসকে। বিয়ে ওদিকে চলছে, ছেলেপুলেরা রয়েছে। পাড়ার ছেলে শুভকে প্রথম দিন থেকেই দেখছে তিতাস, ওই বাড়িতে বাঁশ পড়ার পর থেকে। হালকা হালকা গোপ উঠেছে, মাথা ভরা চুল, চোখ দুটো একটু ছোট, গায়ের রং ফর্সা, উচ্চতায় বেশ লম্বা। ছেলেটি তখন কলেজে পড়াশোনা করে, এইটুকু শুনতে পেয়েছে তিতাস তার মাসির মেয়ের মুখে। ওই চোখের একটা ভালো লাগা হয় না, ওই পর্যন্তই। এরপরে যখন 7 পাক ঘোরা হচ্ছে, তখন হঠাৎ করে ওই মাথায় ফুল ছুঁড়ে দেওয়ার অছিলায় ছেলেটি তিতাসের হাতটা টেনে ধরে। হে কি, এক্সকিউজ মি, আপনি আমার হাত ধরলেন কেন? আমি প্রথম দিন থেকে দেখছি, তুমি আমাকে হাঁ করে দেখছো, কিছু বলবে? না না, হ্যাঁ আমি কেন আপনাকে কিছু বলবো, তুমি কিন্তু খুব সুন্দরী। কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিতাসের মুখটা লাল হয়ে গিয়েছিল লজ্জায়। থ্যাংক ইউ। এরপরে এক কথায় দু কথায় দুজনের মধ্যে আলাপ বাড়তে থাকে। সেই দিন রাতে একসাথে প্যান্ডেলে বসে খাওয়া দাওয়া। পরের দিন দিদি চলে যাবে, সেই সময়ও উপস্থিত ছিল শুভ। তিতাস কান্না করছিল। পরের দিন বউ ভাতে সবাই মিলে একসাথে কন্যাযাত্রী হয়ে বাসে করে যাওয়া। বেশ ভালোই ছিল সবটা। কেলেঙ্কারি হলো অষ্টমঙ্গলায় যেই দিন দিদি বাড়ি এলো, সেই দিন সন্ধেটা। ওই দিন প্রত্যেকে নতুন জামাইবাবুকে সঙ্গে করে নিয়ে গেছে সিনেমা দেখতে। বাবা মা বৌভাতের পরের দিনই চলে এসেছে শহরে, কারণ বাবার তো ডিউটি রয়েছে, তিনি একই অফিসার, চলে যাবেন। তাই মাও চলে এসেছেন। তিতাসকে দেখে এসেছেন মাসির কাছে গচ্ছিত। মাসির বাড়িতে তিতাস এমনিতেই খুব ভালোই থাকে। সেই দিন তিতাসের শরীরটা একটু খারাপ ছিল, আবহাওয়া বদলের জন্য একটু জ্বর এসেছিল। সবাই বেরিয়ে গেলেও তিতাস যায়নি। মাসিমণি আর মেশো আর তিতাস রয়েছে। হঠাৎ করে শুভ আসে। এ কি তুই? হ্যাঁ এলাম। বোন? ও তো ওর বরকে নিয়ে সবাইকে নিয়ে সিনেমা দেখতে গেছে। এসছি যখন ভালোই হয়েছে, বস। বাড়িতে তিতাস আছে, শরীরটা খারাপ, সকাল থেকে জ্বর। কতবার বললাম চল ডাক্তার দেখিয়ে আনি, মেয়ে যাবে না। তা তুই যখন এসেছিস তাহলে তুই বস, তোর মাসিমণি রান্নাঘরে কাজ করছে, জামাই এসেছে তো। তা তুই তিতাসের কাছে একটু থাক বাবা, আমি না ওই বৈদ্য ডাক্তারের কাছে যাই, একটু ওষুধ নিয়ে আসি বলে কই, বুঝলি? মেয়েটার জ্বর এসেছে, ভালো লাগে না। একই ওর বাবা মা আমাদের ওপর দায়িত্ব দিয়ে রেখে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকু, আপনি যান। ওর ওপরে ভরসা করে রেখে চলে গেলেন তিনি। বাড়িটা কিন্তু অনেকটা বড়, রান্নাঘর একেবারে পূর্ব দিকে। বেশ কটা ঘর পেরিয়ে তবে তিতাসের ঘরে আসতে হয়। এই গোটা বাড়িটাই ওর মাসিমণির শ্বশুর বাড়ি। হ্যাঁ, শ্বশুর বাড়িতে লতায় পাতায় অনেক আত্মীয় স্বজন ছিলেন, কিন্তু প্রত্যেকেই এখন যে যার কর্মের জন্যে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়িয়ে ছিটিয়ে। বিয়ে উপলক্ষে সবাই বেড়াতে এসেছে, তারপরে আবার যে যার মতো চলে যাবে। সুতরাং প্রত্যেকটা ঘর ইউজ করা হয় না, যেগুলো ওনাদের নিজের সেগুলোই ওনারা ব্যবহার করেন। 3 তলা রাজকীয় বাড়িটায় একা একা শুয়ে রয়েছে নিজের ঘরে তিতাস। এইখানকার মেঠো পরিবেশের গন্ধ তিতাসের খুব প্রিয়। ছোট বোনটাও চলে গিয়েছে বাড়ি,
থাকলে খুব উৎপাত করতো, দিদি দিদি করে। আসতে পারি? কে? তিতাস বিছানায় শুয়েছিল। আসতে পারি? ও শুভদা, এসো। শুনলাম তোমার নাকি জ্বর এসেছে। হই একটু। বসবো? তিতাস ছিল শুয়ে। ওর মাথার কাছেই রয়েছে একটা কাঠের চেয়ার। ওটাকে টেনে নিয়ে বসলো শুভ। তিতাস হ্যাঁ না বলল কি না খেয়াল করলো না। দেখি। অনাধিকারীর মতোই হাত দিল ওর কপালে। ভালোই তো জ্বর এসেছে। ওষুধ খাওনি? না না খাইনি। এই জন্যই কাকা গেল ওষুধ আনতে। কাকা কোথায়? কাকা কাকা তোমার মেশো। ও আচ্ছা আচ্ছা, ওষুধ আনতে গেছে মেশো? হ্যাঁ। মাসিমণি? রান্না করছে। লুচি ভাজছে দেখলাম। বিরাট এলাহি আয়োজন। আরও কে একটা রয়েছে হেল্প করছে। আমি তোমার মাথাটা একটু টিপে দেবো? না না, তার দরকার হবে না, আমি ঠিক আছি। তিতাসের কেমন যেন একটু ভয় ভয় করতে লাগলো। দূর থেকে কথা বলা পর্যন্ত ঠিক আছে, সামনাসামনি এসে এইভাবে গায়ের কাছে বসে রীতিমতো মাথার কাছে হাত দিয়ে মাথা টিপে দেওয়া, তারপরে তো বড় বড় কথা বলা। ভয়ে ভয়ে তিতাস বিছানার এই প্রান্ত থেকে ওই প্রান্তে সরে যেতে থাকে। মাসিমণির হয়তো হুঁশই নেই যে তিতাস বাড়িতে একা রয়েছে। থাকবে কি করে? সেই বিয়ের দিন থেকে মানুষটা এত ব্যস্ত যে আমার সঙ্গে ছাদে যাবে? না না, চলো না, গেলে মন ভালো লাগবে। অনেকটা জোর করেই তিতাসকে ছাদে নিয়ে যায়। তখন সন্ধে হয়ে এসেছে। চারিদিকটা অন্ধকার, হালকা হালকা হাওয়া বইতে চারিদিকে। ফাল্গুন মাস, শীত পুরোপুরি যায়নি। ছাদে উঠতেই শরীরে জ্বর থাকার দরুন তিতাস কাঁপতে শুরু করে। আর সেই কেঁপে ওঠা শরীরকে ধরার অছিলায় জড়িয়ে ধরে শুভ। এ কি, আমাকে ছাড়ো, তুমি বোঝো না আমি তোমায় ভালোবাসি। একটা একটা অপটু মেয়ে, যে শরীর সম্পর্কে বোঝে না, যে ভালোবাসার ভাষা জানে না, তাকে হঠাৎ করে প্রপোজ করে দেওয়াটায় কত বড় মূর্খামি। সারা জীবনের জন্য তার মনে যে কলঙ্কের দাগ কেটে গেল, শরীরে না কাটুক, এইটা হয়তো শুভ জানতো না। তাকেই থাকে তিতাস হাঁ করে ওর মুখের দিকে। ভালোবাসার বদলে ভালোবাসি বলতে হয় জানো না? কিন্তু আমি তো। বলো ভালোবাসি। ভালোবাসি। অনেকটা জোর জবরদস্তি। এরপরে তিতাসের বাড়ি ফিরে আসার পালা। তবে সেই দিন ছাদে যে কি হয়েছিল সেইটা আশা করি ব্যাখ্যা করে বলার মতো অপেক্ষা থাকে না। তিতাস সম্পূর্ণভাবে না হোক, কিছুটা হলেও সেই দিন নষ্ট হয়ে গিয়েছিল। নিজের ইচ্ছে নয়, অনিচ্ছাকৃত। তবে ওই মুহূর্তে ইচ্ছে না অনিচ্ছা এইটা কাউকে প্রকাশ করার মতো অবস্থায় তিতাস ছিল না। দুটো হাত ওর সারা শরীরের ওপরে হেঁটে চলে বেড়াচ্ছিল। ও কিছু বলতে পারেনি। দুটো ঠোঁট ওর কপাল থেকে বুক পর্যন্ত কিভাবে যেন পান করছিল সমস্ত সুধা, সেটাও তিতাস বুঝতে পারেনি। তবে হ্যাঁ, প্রথম একটা পুরুষের স্পর্শের মধ্যে চোখের জলটা চলে এসেছিল, এইটা তিতাস জানতো। ছেলেটি ওর কান্না দেখে ওকে ছেড়ে দেয়। হে কি, তুই কাঁদছিস কেন? আমার ভয় করছে। ভয় কিসের পাগলি? আমি তো ভালোবাসি তোকে। শোন, আমি বড় হব, চাকরি বাকরি করব, তুইও বড় হবি, তারপরে এইখানে তোর মাসির বাড়িতেই আমরা বিয়ে করব। ততদিনে আমরা কথা বলবো কি করে? কেন, ফোন নাম্বার দে আমাকে, আমি তোকে ফোন করব, কথা বলবো। ওইদিকে নিচে মেশো চলে এসেছে। তিতাসকে ঘরে না পেয়ে জোরে জোরে ডাকছে। এই বাড়িতে সামনের দিক থেকেও ঢোকার একটা দরজা আছে, পেছন দিক থেকেও ঢোকার একটা দরজা আছে। পেছন দিকের দরজা দিয়ে শুভ সবার দৃষ্টির আড়ালে পালিয়ে যায়। 3 তলা ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিতাস সেটা দেখে। অন্যদিকে মেশো সামনের দরজা থেকে উঠে ছাদে আসেন। কিরে, তুই এত শরীর খারাপের মধ্যে ঠান্ডায় কেন রয়েছিস? চল চল, নিচে চল মা, নিচে চল। হে কি, কাঁপছিস কেন? তিতাস বলতে পারেনি সে কেন কাঁপছে। তার এই কম্পন জলের কম্পন নয়, তার এই কম্পন প্রথম পুরুষালী স্পর্শের। সেই ছেলেটা বোধহয় জীবনে আবার ফিরে এসেছে। মনে মনে সেটাই ভাবছে তিতাস। ফার্স্ট ফোনটা আসে বেশ কয়েকদিন আগে। তিতাসকে জানায় তিতাস নাকি তাকে চেনে। তিতাসের মাসিমণির বাড়ি থেকেই নাকি তার সাথে সম্পর্ক। শুভদা ছাড়া তো আর কেউ হতে পারে না। তুই একদম শিওর এটা শুভরই কাজ? আমি একদম শিওর। তুই দেখলে এখন চিনতে পারবি। দেখ কাজল,
মুখের অবয়ব বদলে গেছে কিনা বলতে পারবো না, তবে আমাকে যখন ভিডিও কল করে আমাকে সে দেখতে পেলেও আমি কিন্তু অপর প্রান্তে অন্ধকার দেখতে পাই, কাউকে বুঝতে পারি না। তবে এটা ঠিক, কোনো একটা ভয়েস মেশিন আমার সাথে কথা বলে। আমি আমি ফেসে গেছি, আমি বিশ্রীভাবে ফেসে গেছি। ওর সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্ত, কিন্তু সেই সময় ক্যামেরা ছিল নাকি তিতাস, সেটা একটু ভাব। আমি ওটা অনেকবার ভেবেছি কাজল, কিন্তু বিশ্বাস কর আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। আমার মনে হচ্ছে ও, এই শোন, ও এআই এর ব্যবহার করছে না তো? এখন তো অনেক সুন্দরী সুন্দরী নায়িকার মুখের মধ্যেই অসভ্য অসভ্য শরীর ফিট করে তাদেরকে বদনামের জন্যে হতে পারে, হতে পারে, কিন্তু আমি সেটা প্রমাণ করতে গিয়ে যে বদনাম হয়ে যাব। আমার প্রথম জীবনের কলঙ্ক, আমার আমার হাজবেন্ড যে আমাকে এত ভরসা করে, বিশ্বাস করে, শ্রীকান্ত সবটুকু জেনে যাবে। তখন তখন কি হবে বলতো? তাছাড়া রোজ রাতে এখন আমি স্বপ্ন দেখি মাঝে মধ্যেই, চারিদিক থেকে কতগুলো কালো কালো পোশাক পরা ছেলে আমাকে ঘিরে ধরেছে। আমার শরীরে একটা পোশাক নেই, সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, আমাকে অঙ্গুলে নির্দেশ করছে, আমার হাত পা বাঁধা, আমার গোটা শরীরটা ওরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে। কেউ হাত দিচ্ছে, কেউ... চুপ কর, কুল ডাউন, ঠান্ডা হ, এত উত্তেজিত হোস না। ইস, ঘেমে গিয়েছিস তো, শরীর খারাপ লাগছে, বাড়ি যাবি? বসকে বলবো। কাজল সেই দিন তিতাসকে বাড়ি পৌঁছে দিয়েছিল। ফেরার পথে দেখাও করেছিল কর্নেল সাহেব এবং তার স্ত্রীর সাথে। তিতাসের বাবাও একসময় আর্মি ছিলেন, কিন্তু পালিয়ে এসেছিলেন ছেড়ে ছুড়ে। তখন তিতাস অনেক ছোট, এই তো ক্লাস 7-8। এরপর থেকেই ওদের আর্থিক দুরবস্থা শুরু হয়, বিশেষ করে ওই গ্রামের বাড়ি থেকে ফিরে আসার পর। এখন এখন বাবা মার অবস্থা মোটামুটি ভালো। ছোট বোনটারও বিয়ে হব করছে, দেখাশোনা চলছে, একটা মুদিখানা দোকান দিয়ে বসেছে বাবা। এ কি, অনেকদিন পর এলে? কাজলকে দেখেই কথাটা বলে শ্রীকান্ত। তিতাসের দিকে সে লক্ষ্য করে না। এই তো, ভালো আছেন তো শ্রীকান্ত দা? হ্যাঁ আছি। তো এখন তো আসোই না। হ্যাঁ, ওই সময় হয় না আর কি। আজকে হঠাৎ সময় হলো না, মানে এই তো তিতাসের শরীরটা খুব খারাপ করেছিল তাই। তিতাস কি হয়েছে? কিছু না। তিতাস নিজের ঘরের দিকে চলে যায়। এবার কাজল বলে, আচ্ছা মাসিমা, আমি বরং আসি। আসবে কেন? রাতের খাওয়াটা খেয়ে যাও। শ্রীকান্ত, যা ওকে তিতাসের ঘরে নিয়ে যা। আরে এসো এসো। অনিচ্ছা সত্ত্বেও কাজল ঘরের ভেতরে ঢোকে, হাত মুখ ধোয়ে। এই সময় তিতাস তার নিজের ঘরে, ওরা বসে রয়েছে ড্রয়িং রুমে, কেউ ছিল না কাছে। কর্নেল সাহেব কি যেন করতে নিজের ঘরে গেছেন। একটা কথা বলবো শ্রীকান্ত দা? বলো। বলছি, তিতাস কিছু বলেছে? কেন বলো তো? না মানে, ওকে নাকি কে ব্ল্যাকমেল করছে, ওর নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে বলেছে, আরো কত কি। শুভর ব্যাপারে তুমি কিছু জানো? শুভকে? শুভ ওর অতীত। সেই ক্লাস 7-8 যখন পড়তো তখন একবার মাসিমণির বাড়িতে বিয়ে উপলক্ষে গিয়ে তার সাথে পরিচয়, হয়তো ওরাল টাইপের কিছু একটা হয়েছিল। তাছাড়া তারপরে কিছু না। এমনিতেও খুব ভালো, কলেজ থেকেই তো তুমি ওকে চেনো, আমিও চিনি। আর ওর বাবাও যে কর্নেল ছিলেন নিশ্চয়ই তোমরা জানো, চাকরি ছেড়ে দিয়েছেন। সবটাই তো জানি, কিন্তু এখন হয়েছেটা কি? হয়েছে মানে সেই ছেলেটি, মানে সেই লোকটি এখন ওকে ব্ল্যাকমেল করছে, নগদ 1 কোটি টাকা চেয়েছে। না হলে কি, না হলে ওকে বেডে পেতে চায়, আর ওর ভিডিও পোস্ট করে কোটি কোটি টাকা ইনকাম করতে চায়। এই কথাটা তোমাকে কে বললো? আমাকে তিতাস বলেছে। আমাকে বললো না, তোমাকে বলেছে? আমার মনে হয় আপনাদের এই বিষয়ে একটু কথা বলা উচিত। দেখুন, একে অপরের মধ্যে একটা সমঝোতা চলে আসা দরকার। তাছাড়া এতটা ভালোবাসা পেয়েও যে স্ত্রী তার স্বামীকে ঠকায়। কথাটা বলেই কাজল তাকিয়ে রয়েছে শ্রীকান্তর দিকে। শ্রীকান্ত কিরকম রিয়াকশন দেয় দেখার জন্য। ইতিমধ্যেই তিতাস নাইটি পরে ঘরের বাইরে আসে। হে কি রে, তুই যাসনি? না মানে মাসিমা বলল। এরকম করে কেউ কথা বলে তিতাস? বাড়িতে আসা অতিথির সাথে এরকম আচরণ তুমি তো কখনো শেখনি। তিতাস চুপ। আই এম সো সরি, আমি বুঝতে পারিনি। তিতাস নিজের ঘরে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। সেই দিন রাতে কাজল খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর যখন ওরা ঘুমোতে আসে,
তখন জিজ্ঞাসা করে শ্রীকান্ত তিতাসকে, তোমার ভেতরে কি হচ্ছে বলো তো, আমাকে সত্যি কথাটা বলো। তুমি কি কারো প্রেমে পড়েছো? তুমি কি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও না? তোমাকে এসব কথাগুলো কে বলল? না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। লোকে আমাকে এসে কেন বলবে আমার বউ কারোর সঙ্গে নষ্টামি করে বেড়াচ্ছে? শ্রীকান্ত, ঠিকই বলেছি। সত্যি কথা বলতে না পারো, অ্যাটলিস্ট আমাকে এটা বলো যে কবে আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ। আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, আমি শুধু শুধু দেখো আমার পা দুটো নেই, না হলে এরকম অক্ষম হয়ে কেউ বেঁচে থাকতে পারে না। আর স্ত্রীর রোজগার করা অন্ন খেতে পুরুষের যে কিরকম বাঁধে সেটা তুমি বুঝবে না। শ্রীকান্ত বিছানায় আজকে আর শোয়নি, বসে রয়েছে তার হুইল চেয়ারটায় এবং তিক্ত মুখে তাকিয়ে রয়েছে তিতাসের দিকে। তিতাস কিচ্ছু বলতে পারে না, মনে মনে দোষারোপ দেয় কাজলকে, সেই বোধহয় এই কাজটা করেছে। পরের দিন সকালবেলা উঠেই বাড়িতে হইচই কাণ্ড। দোতলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে তিতাস আত্মহত্যা করেছে। শ্রীকান্ত পাথরের মতো বসে। তিতাসের বাবা মা বোন এসে মরা কান্না জুড়ে দিয়েছিল। কিছুক্ষণ পর পুলিশ আসে, বডি পোস্টমর্টম হয়, তারপর সঠিক নিয়মে দাহ কার্য সম্পন্ন হয়। তিতাসের ফোন ঘেটে এমন কতগুলো ভিডিও পাওয়া গিয়েছে যেগুলো ভীষণই অনাকাঙ্ক্ষিত, প্রত্যাশা করা যায় না। নগ্ন ভিডিও ছড়াছড়ি, এক এক সময় এক এক পুরুষের সঙ্গে বেড শেয়ার করছে তিতাস, আর প্রত্যেকটি পুরুষই তার অফিসের কলিগ। এটা কি করে সম্ভব? তিতাস তো একটা ডিপার্টমেন্টে চাকরি করত, তাহলে কি ও চাকরির পরেও এই অপকর্মটা করত? এমন করেই মোবাইলে পরপর ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে রয়েছে যে বিশ্বাস না করে উপায় নেই। আর এসেছে এক একটা নাম্বার থেকে, যেই প্রত্যেকটা নাম্বারই ওর অফিস কলিগের। পুলিশ এসে তদন্ত করছে ব্যাপারটায়। অফিস কলিগরা প্রত্যেকেই হতাশ, ওনারা কেউ তিতাসের সঙ্গে এরকম কোনো ভিডিও করেননি। কিন্তু শ্রীকান্তর মনে হচ্ছে ব্যাপারটা পুরোটাই ধাপ্পাবাজি। সবাই সত্যটা জানে কিন্তু স্বীকার করবে না, ইচ্ছা মতো ভোগ করে এখন চিবড়ে ফেলে দেওয়ার মতো অবস্থা। তিতাস এমন বেইমানি করলো। ওর মৃত্যুর পরে চোখ থেকে এক ফোঁটা জলও বেরোয়নি শ্রীকান্তর। এমন স্ত্রী থাকার থেকে সিঙ্গেল থাকা বোধহয় অনেক ভালো। যদিও এত বছরের ভালোবাসা, এত বছরের বিশ্বাস সবটুকু ভেঙে চুরমার করে দিয়ে তিতাস চলে গিয়েছে, পালিয়ে বেঁচেছে সেই না ফেরার জগতে। ঘটনার মাস 3 পর। ঘরে আসবো বাবু? হে কি মা, এসো। বলছে, শোন বাবা, তুই একটা বিয়ে কর। মা, আমার এইরকম অবস্থায় বিয়ে করা মানায় না, আমি পারবো না। একটা সুখবর আছে বাবু। কি সুখবর? তোর তোর জন্য সুখবর। তোর অর্গান পাওয়া গিয়েছে। এক ব্যক্তি ব্রেন স্ট্রোকে মারা গিয়েছে কদিন আগে। ডক্টর বললেন ওনার বডি নাকি দান করে গিয়েছিল সে। 24 ঘন্টা হয়নি এখনো। তুই রাজি আছিস? তিতাসের স্বপ্ন ছিল একদিন পায়ে খাড়া হয়ে দাঁড়াবে শ্রীকান্ত। তিতাস মন ভরে দেখবে সেই শ্রীকান্তকে। মৃত্যুর পরই হয়তো এই ইচ্ছেটা পূরণ করতে হবে। তবে তিতাস দেখে যেতে পারল না। সময় মতো অপারেশনটা হয়ে যায় এবং 12 ঘন্টার অপারেশনে সাকসেসফুল হয় ডক্টর। আজ কতদিন পরে নিজের পায়ে দাঁড়াতে পারছে শ্রীকান্ত। সেই ব্যক্তিকে মনে মনে থ্যাঙ্কস জানায়। যদিও সেই ব্যক্তির নাম ঠিকানা কিছুই ওরা জানতে চায়নি, জানতে পারেও নি। অজ্ঞাত কোনো এক ব্যক্তি, বাবা মার পরিচয়ও ছিল না হয়তো, এমন তো কতই হয়। এই ঘটনার মাস 6 পর এখন মোটামুটি হাঁটাচলা করতে পারে শ্রীকান্ত। হ্যাঁ, মাঝে মধ্যে হেল্প লাগে, তবে পারে। নতুন একটা অফিসে জয়েন করেছে। জীবন থেকে সবকিছু পুরনোকে ঝেড়ে ফেলে নতুন করে বাঁচতে শিখেছে শ্রীকান্ত। সেখানেই আবার পরিচয় হয় কাজলের সাথে। কাজলও সেই অফিস ছেড়ে দিয়েছে। কাজল জানিয়েছিল যে অফিসে তিতাস নেই, সে অফিসেও চাকরি করতে পারবে না, কারণ তিতাস ওর প্রাণের বন্ধু। মেয়েটা যে কেন সুইসাইড করলো, ব্ল্যাকমেলারের পাল্লায় পড়েছিল, তাই বলে অফিসের কলিগরা? পুলিশ কিন্তু কাউকেই ধরতে পারেনি, কারণ প্রত্যেকেই স্বীকার করেছে তিতাস খুব ভালো মেয়ে এবং কারোর সাথে এরকম করাটা অসম্ভব ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া ভিডিওগুলোকে সাইবার ক্রাইম দ্বারা রিলেট করে দেওয়া হয়েছে
তবে সেই আততায়ীর সন্ধানটা আজ পর্যন্ত পাওয়া যায়নি। কাজল আর শ্রীকান্ত রেজিস্ট্রি অফিসে যাবে। আজ ওদের বিয়ে হবে। কাজলের তিন কুলে কেউ নেই। এক দাদা ছিল, সেও মারা গিয়েছে। এ কি দেরি করলে এত? হ্যাঁ, ওই কাজ পড়েছিল। আঙ্কেল আন্টি আসছে গাড়িতে। ওহ শিট, তোমার আবার কি হলো? হিস, আমার মেকআপ বক্সটা। আরে এতক্ষণ তো পার্লারে সাজলে, সেই জন্যই তো মেকআপ বক্সটা পার্লারে রেখে এসেছি। একটু ফোনটা ধরো না। কাজল ফোনটা ধরিয়ে দিয়ে যায় শ্রীকান্তর হাতে। শ্রীকান্ত নিতে চাইছিল না। একটা পার্লারের সামনে এসে শ্রীকান্তকে ড্রপ করবে এবং সোজা সুজি চলে যাবে রেজিস্ট্রি অফিসে। সেইখানে কয়েকজন বন্ধু এবং বাবা মার সাক্ষ্যতে বিয়েটা সম্পন্ন হবে। তিতাসের স্মৃতি ভুলতে পারলেই শ্রীকান্ত এখন বাঁচে। ওরকম নষ্টা স্ত্রীকে সে মোটেই মনে রাখতে চায় না। ভরসা করে সত্যি কথাটা তিতাস বলে দিতে পারতো সে ব্ল্যাকমেলারের পাল্লায় পড়েছে, তাহলে নিশ্চয়ই মৃত্যুর প্রয়োজন হতো না। নাকি মরে গিয়ে আরো বেশি করে তিতাস প্রমাণ দিয়ে গেল যে সত্যিই ছোটবেলায় সে অপবিত্র হয়েছিল। তার শরীরটা কুড়ে কুড়ে খেয়েছিল অন্য একটি ছেলে, এবং নগ্ন সেই ভিডিও পোস্ট হওয়ার ভয়েই তিতাস একটা বিপ বিপ করে মেসেজ ঢোকে ফোনে। কৌতূহল বশতই ফোনটা হাতে নিয়ে দুবার ভাবে শ্রীকান্ত। তারপরে চিন্তা করে, না, বিয়েটা এখনো হয়নি, তার ওর ফোন ধরার অধিকার নেই। হঠাৎ করেই মনে পড়ে তিতাসের তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকতো, এরও কি তাই? কিন্তু না, লক করা নেই, যে কেউ ফোন ব্যবহার করতে পারবে। আর সেই কারণে মোবাইলটা খুলে যেটা দেখতে পায় শ্রীকান্ত, সেটা ওকে নাড়িয়ে দেওয়ার মতো অবস্থা। একটা বিদেশি কোম্পানি থেকে একটা মেইল এসেছে। সেই মেইলে স্পষ্ট করে লেখা রয়েছে নগ্ন ভিডিও আপলোডের কথা। একটা বেনামি কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে কাজল। সেইখানে অসহায় মেয়েদের নগ্ন ভিডিও পোস্ট করে প্রচুর টাকা ইনকাম করছে সেই দেশ। তারই কিছুটা অংশ পাঠানো হয়েছে এই মেয়েটিকে, মোট $5,000। মেয়েটা এইসব কাজ করে, এই জন্যই তো। তবে ওর দাদাটা কে ছিল? ফটো লিস্ট চেক করতে করতে আরো অবাক হয়ে যায় শ্রীকান্ত। সেইখানে তিতাসের ছবি ভর্তি, আর রয়েছে হালকা গোফওয়ালা, অল্প বয়সী, ছোট্ট ছোট্ট চোখ, উচ্চতায় বেশ খানিকটা একটা হৃষ্টপুষ্ট ছেলের ছবি। এই দুটো ছবিকে একত্রিত করে নতুন অত্যাধুনিক পদ্ধতির দ্বারা ব্ল্যাকমেইল করা হতো তিতাসকে। কিন্তু কেন কেন তিতাস এরকম করলো? তিতাস সত্যি কথা কাজলকে বলল, ওকে কেন বলতে পারলো না? আর কাজল তিতাসকেই বা? হঠাৎ করে মনে পড়ে শ্রীকান্তর কলেজে সরস্বতী পুজোর দিন, যেই দিন প্রথম প্রপোজ করেছিল ওকে, সেই দিন কাজলের হাতেও ছিল এক গুচ্ছ রক্ত গোলাপ। সবাই যখন ঠাট্টা করে কাজলকে জিজ্ঞাসা করেছিল, কিরে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তা তোর ভালোবাসার মানুষটি কই? আমাদের প্রত্যেকেরই তো একে একে জুটে গেল, তোর? আমার ভালোবাসার মানুষটার জন্যে আমি এখনো অপেক্ষায় আছি। ও বাবা, তার মানে লাইফে কেউই আসেনি? আছে, তবে সে অন্য ফুলের ভ্রমর, আমার নয়, বলে ফুলগুলোকে পায়ের তলায় মারিয়ে দিয়েছিল কাজল। আজ এত বছর পর কাজল নিজের প্রেমিককে ফিরে পাওয়ার জন্যে এত বড় খেলা রচনা করল। ব্ল্যাকমেলার আর কেউ না, কাজল নিজে। যেই ভয়েস কনভার্টারে সে কথা বলতো, সেই কনভার্টটাও পেয়ে গিয়েছে এই মুহূর্তে শ্রীকান্ত। আর দেরি না করে গাড়ি নিয়ে সোজাসুজি সে থানায় চলে যায়। হাতে রয়েছে প্রমাণ সাপেক্ষ কাজলের ফোনটা। পার্লার থেকে বেরিয়ে কাজল হন্যে হয়ে খোঁজে ওকে। রেজিস্ট্রি অফিসে গিয়ে ঘন্টাখানেক বসে থাকার পর সেখানে পুলিশ আসায় কাজল খানিকটা হতভম্ব হয়ে গিয়েছিল। শ্রীকান্ত রয়েছে পুলিশের পেছনে। অফিসার এসে বললেন, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে মিস কাজল চৌধুরী। আপনার মোবাইলে এমন কিছু তথ্য রয়েছে যাতে তিতাসের মৃত্যুর রহস্যভেদ করা সম্ভব। আপনি ব্ল্যাকমেইল করতেন। শুধু তাই নয়, তিতাস নয়, আপনার হাতে এমন অনেকগুলো মেয়ে রয়েছে যাদের প্রত্যেকের ছবি আপনি রং এআই এর মাধ্যমে ভুলভাবে ভিডিও তৈরি করে
অনেক বিদেশে প্রচুর কড়া দামে বিক্রি করেছেন। আপনার কাজ শুধু ভারতবর্ষেই নয়, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে রয়েছে। সেই কারণেই তো আপনার ব্যাংক ব্যালেন্স চেক করে আমরা নিজেরাও অবাক হয়ে গিয়েছি। আজকে আপনি নিজের পাতা জালে নিজেই পা দিয়েছেন। আপনার হুড-বি হাজবেন্ড আমাদের কাছে এসেছে আপনাকে গ্রেফতার করার জন্যে। কাজল একটাও কথা বলে না, শান্ত চোখ দুটো দিয়ে তাকিয়ে থাকে শ্রীকান্তর মুখের দিকে। শ্রীকান্ত 2 পা হেঁটে এগিয়ে আসে কাজলের সামনে, বলে, সত্য সবসময় অধরাই থাকে কাজল। তুমি শেষ পর্যন্ত আমার তিতাসকে খুন হতে বাধ্য করলে। সেই দিন রাতে বাড়ি ফিরে গিয়ে তিতাসকে তুমি ভিডিও কলে কথা বলেছিলে। তিতাস তোমার মুখটা দেখতে পেয়ে গিয়েছিল অন্ধকারে। তুমি ওকে বলেছিলে সমস্ত ভিডিওগুলো তুমি সেন্ড করে দিয়েছো। এবার এই ভিডিওগুলো তুমি বিদেশেও পাঠিয়ে দেবে মাত্র কয়েক মিনিটের মধ্যে। তিতাস কোনো কিছুর কুল কিনারা পায়নি। আমাদের মাথা বোধহয় বিপদ দেখে আত্মহত্যা করে পালিয়ে যাওয়ার পথটাকেই সবার আগে বেছে নেয়। তিতাস ঠিক সেই কাজটাই করেছিল। তুমি নিজের, হ্যাঁ আমি 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 নিজে কি কমতি ছিল বলো তো আমার মধ্যে? গ্রামের বাড়িতে আমি আর আমার দাদা থাকতাম। আমার দাদা এই তিতাস করে করে শেষ পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল। সেই খবর তিতাস রেখেছে। তিতাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখে ফেলেছিল মেসোমশাই। তিতাস বাড়ি চলে আসার পরই গ্রামের পঞ্চায়েত প্রধানকে ডেকে আমার দাদাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল সে। শহরে এসে র্যাগিং এর পাল্লায় পড়ে, তারপরে সে নষ্ট হয়ে যায়, কিন্তু তিতাসকে ভালোবাসতো। আমার সঙ্গে তিতাসের পরিচয় তখন ছিল না। কলেজে উঠে তিতাসকে দেখে আমাকে আমার দাদা ভাই চেনায়। এই যে তুমি যেই পা দুটোর ওপরে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছো না, এই পা দুটো আমার দাদার। হ্যাঁ, আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে আসছিল সেই দিন তিতাসকে ধরা দিতে, কিন্তু এমনই কপাল যে, এখন বলো আমি কি ভুল কিছু চেয়েছি? না, তুমি কিচ্ছু ভুল চাওনি। তবে তোমার চাওয়াটা সঠিক হলেও পাওয়ার নেশাটা সঠিক ছিল না। এখন যাও, শ্রীঘরে গিয়ে নিজের বেঁচে ফেরার দিন গোনো। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।